প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। যদি শুনতে পেয়ে থাকেন তাহলে একটু মন্তব্যের ঘরে জানাবেন যে হ্যাঁ, শুনতে পাচ্ছেন। আমার মনে হয় সাউন্ড শোনা যাচ্ছে। যদি না শুনতে পারেন তাহলে আমাকে একটু মন্তব্যের ঘরে লিখে জানাবেন যে শুনতে পাচ্ছেন না। এটা এমন কোনো বড় লাইভ প্রোগ্রাম না। এটা শুধুমাত্র আমার Facebook পেজ আর YouTube চ্যানেল থেকে যাচ্ছে। তো জাস্ট এমনিতেই আরকি। চিন্তা করলাম যে ১২ তারিখে তো নির্বাচন হবে। আজকে অলরেডি ৯ তারিখ। তো ১২ তারিখের নির্বাচনকে কেন্দ্র করে নিশ্চয়ই আপনাদের নিজস্ব চিন্তাভাবনা রয়েছে। সেই চিন্তাভাবনাগুলো একটু আপনারা মন্তব্যের ঘরে জানাবেন। আমি একটু জানবো। এই কারণেই এই লাইভ প্রোগ্রামটায় আসলাম। উম হ্যাঁ, বেশ কিছু লোকজন অলরেডি যুক্ত হয়েছেন। আ শোনা যাচ্ছে লিখেছেন অনেকেই। ভাই এই যে এই লাইনটি লিখবেন না দয়া করে। স্যার লিখবেন না। আমাকে একদমই স্যার বলবেন না। এটি বললে আমি খুশি হই না একদমই। বরং আমাকে নাম ধরে ডাকেন বা ভাই বলেন। কিন্তু স্যার বলাটা আমি একদমই নিতে পারি না। আমার ভালো লাগে না। অ্যা আব্দুর রহিম লিখেছে কৃষি নিয়ে কিছু বলেন। হ্যাঁ, কৃষি নিয়ে তো আসলে বলার অনেক কিছু আছে। হ্যাঁ, আমি তো মানে কৃষি নিয়েই বলি কথা। তো আ বাহ! অনেক লোক যুক্ত হয়েছেন দেখার জন্য। তো আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। আম আম শেখ মোহাম্মদ রুবেল লিখেছেন, "জয় বাংলা নৌকা ছাড়া কিসের বালের ভোট? সুদখোর কাবুলি।" আচ্ছা, এরপরে একটু ইয়ে আছে, এগুলো পড়া যাচ্ছে না। তো আশা করি সবাই দেখতে পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন। তো আপনাদের এমনিতে ১২ তারিখ নিয়ে আপনাদের কার কি প্ল্যান? আমার একটি প্ল্যান হলো মানে আমার একটি আ পরামর্শ হলো, সেটা হচ্ছে ১২ তারিখে নিশ্চয়ই ছুটি থাকবে। তো আপনারা কি করবেন? ওর আগের দিন একটু ভালো করে মানে গরুর মাংস-টাংস এনে তারপরে হচ্ছে গিয়ে মানে বাড়ির সবাইকে নিয়ে একসাথে খাওয়া-দাওয়া করবেন। আ মানে ফ্যামিলিকে সময় দিবেন। মানে এরকম তো হঠাৎ করে অফিস ডেটের দিন ছুটি পাওয়া যায় না। আ তো ওই সময় আরকি সম্ভব হলে আরকি ফ্যামিলিকে সময় দেবেন। ফ্যামিলিকে সময় দেওয়াটা জরুরি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, দিন শেষে আমাদের পরিবারই আমাদের সবচেয়ে আপনজন। সবচাইতে কাছের মানুষ হচ্ছে আমাদের পরিবারের সদস্যরা। তো পরিবারকে সময় দেবেন। আম পরিবারকে সময় দেওয়াটা অত্যন্ত জরুরি এবং ধরেন অনেক ফোন দিয়ে ফেলছে একজন। আমি একটু ভাই হ্যাঁ, বলা যাবে আমি লাইভে। তারপরেও আমি লাইভে বলেই ফেলছি যে একজন আমাকে ফোন দিয়েছে। এটা অসুখ নেই। বলেন। আচ্ছা, আচ্ছা। ওকে। আচ্ছা। ওকে। নো প্রবলেম। থ্যাংক ইউ। ফোন দিয়েছিলেন আমাদের বন্ধু-বান্ধব একজন। সবাই চেনেন তাকে। এখন লাইভে না বলি। তো আ আমার কথা হচ্ছে ফ্যামিলিকে সময় দেন। ফ্যামিলিকে সময় দেওয়াটা খুব জরুরি। আম আ ফ্যামিলিকে সময় আমরা আমরা আসলে পরিবার থেকে দিন বিচ্যুত হয়ে যাচ্ছি। অনেকে মানে ধরেন আমরা যখন ছোট ছিলাম, ফেব্রুয়ারি বানান ভুল গেছে না? ও আচ্ছা, এটা আসলে আমি নতুন একটা আ ইয়ে থেকে লিখছি তো। তো ফেব্রুয়ারি, ইয়েস রাইট। ফেব্রুয়ারি বানান ভুল গেছে। ফেব্রুয়ারি আমি ঠিক করে দিচ্ছি। জানি না এটা আ ওই জায়গাটায় ঠিক হবে কিনা। থ্যাংক ইউ। যিনি বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাম আ থ্যাংক ইউ ভাই। আমি জানি না এটা ওই ফাইনালি ওই জায়গায় আ শুদ্ধভাবে দেখা যাবে কিনা। ফেব্রুয়ারি। থ্যাংক ইউ ভাই বলার জন্য। ওকে।
সেভ চেঞ্জ। ওকে। আমি জানি না মূল ফেসবুকে যেখানে লাইভটি হচ্ছে ওখানে শুদ্ধভাবে দেখা যাচ্ছে কিনা। সম্ভবত YouTube থেকেও বোধহয় চেঞ্জ করতে হবে। এখানে দেখা যাচ্ছে দীর্ঘইকার ভুল গিয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা হবে না আর, মানে পরিবর্তন আর ফাইনালি হবে না। তো দেখেন, ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি এসছে সেই নির্বাচনটি অবশ্যই একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারত। আওয়ামী লীগকে অসাংবিধানিকভাবে তার কার্যক্রম নিষিদ্ধ করে তারপরে দেশের একটি নির্বাচন আয়োজন করা। আমি এখন যেখানে আছি সেখানে একটি প্রোগ্রাম আছে এই নির্বাচনের পরপরই। সেটি খুব বড় একটি প্রোগ্রাম, বড় একটি হিউম্যান রাইটস সামিট। আমি সেখানে এই কথাগুলো উল্লেখ করব যে আসলে মানে বাংলাদেশ আওয়ামী লীগ ধরে নিচ্ছি অনেক অন্যায় অপরাধ করেছে। কিন্তু সেইজন্য মানে কিছু লোক করেছে। কিন্তু সেজন্য তো বাংলাদেশ আওয়ামী লীগ দেয় না। বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। যারা অপরাধ করেছে তাদেরকে আপনারা ধরে শাস্তি দিতে পারছেন না। কিন্তু নির্বাচন থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে দূরে সরিয়ে রেখে একটি প্রহসনের নির্বাচন করছেন। এটি যেমন অগণতান্ত্রিক তেমনি অসাংবিধানিকও বটে। বাংলাদেশের মোট জনগোষ্ঠীর একটি বড় অংশ, একটি বৃহৎ অংশ যারা আওয়ামী লীগের সাপোর্টার। ধরেন আওয়ামী লীগ একেবারে পুরোপুরি নাই হয়ে গেছে বাংলাদেশের, অন্তত বাংলাদেশে কমপক্ষে একদম সব ফেলায় দিলে হলো 40-45% লোক যারা আওয়ামী লীগের ভোটার। আপনি কি কথা বলবেন? আসবেন? যুক্ত হবেন? খোমাটা ওপেন করেন। যাই হোক, তো এই যে এই এটি হচ্ছে গিয়ে আসলে যেই নির্বাচনের আয়োজন করা হয়েছে, এটি বাংলাদেশের জন্য একটি ক্ষতিকর একটি নির্বাচন এবং এর জন্য যারা এই মুহূর্তে নির্বাচনে জিতবে বা ধরেন এই যে একমাত্র এই যে ভোটের আয়োজন করা হয়েছে, এই ভোটের আয়োজনে শুধুমাত্র জামাত লাভবান হবে। যেই জিতুক, এমনকি বিএনপিও যদি সরকার গঠন করে তাহলে বিএনপিও এই নির্বাচন দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। কারণ বিএনপিকে মানুষ মনে রাখবে যে তোমরা আসলে একটি সবচাইতে বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন করে জিতেছো। আমি দেখছি অনেকে ফেসবুকে বিভিন্ন ধরনের দেখায়, অর্থাৎ আপনার কি বলে ওটাকে, জরিপ দেখায় যে বিএনপি এতগুলো আসন পাবে। ভাই, বিএনপি ৩০০ আসন পাইলেও কি কিছু আসে যায়? তুমি সবচাইতে বড় একটি রাজনৈতিক দলকে নির্বাচন থেকে দূরে রেখে তারপরে তোমরা নির্বাচনের আয়োজন করেছো। আর সেখানে মানে করছো যে আমরা এতগুলো সিট পাবো। এগুলো বাংলাদেশের ইতিহাসে মানুষ অত্যন্ত মানে বাজেভাবে, যেমন বর্তমান সরকারটি যে দখলদার যে সরকার, জামাত ইউনূস গংয়ের যে সরকার, আমার কিন্তু কিছু বিষয় আছে আমি আপনাদেরকে একটু বলি। কিছু, কিছু বিষয়ে আমার ল্যাঙ্গুয়েজ অন্যরকম। যেমন ২০০১ সাল থেকে যে সরকারটি ছিল সেই সরকারটিকে আমি কোনোভাবে বিএনপি জামাত সরকার বলতাম না। সেই সরকারটিকে আমি বলতাম জামাত বিএনপি সরকার। এবং বর্তমানের যে সরকারটি রয়েছে সেটিকে অনেকে বলেন যে ইউনূস সরকার। আমি কোনোভাবেই ইউনূস সরকার বলি না, আমি বলি জামাত ইউনূস গং। অমি ভাই, আমি একটা লাইভে, আমি লাইভটি শেষ করে আমি আপনাকে ফোন ব্যাক করছি। তো যেটি বিষয় সেটি হচ্ছে এই নির্বাচনটিকে মানে এই যে সরকারটি আছে সেই সরকারটি যে নির্বাচনের আয়োজন করা হয়েছে এটি একেবারেই একটি লোক দেখানো নির্বাচন। মানে জামাত তো ক্ষমতায় আছে, অর্থাৎ আগস্টের ৫ তারিখে দেশ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জামাত আরকি এই মানে এই ক্ষমতা দখল করেছে। এবার তাদের এই সরকারকে একটি বৈধতা দেওয়ার জন্য একটি হাস্যকর নির্বাচনের আয়োজন করা হয়েছে এবং সেই নির্বাচনটি আসলে আর কিছুই না। নির্বাচনটি হচ্ছে জামাতের হাতে ক্ষমতাটি পাকাপোক্তভাবে তুলে দেওয়ার জন্য। এবং তার আগে যেটি যে আপনারা জানেন, এই একটু আগে আমি একটি ছবি দেখলাম। সেটি হচ্ছে এক ভদ্রলোক নীলফামারী থেকে এসে রাস্তায়, রাস্তায় ঘুরছে।
নাহিদ ইসলামের ভোট কেন্দ্রে ভোট দেবে বলে, অর্থাৎ ঢাকায় কয়েক লক্ষ ভোটার সেটি বিভিন্ন অঞ্চল থেকে ট্রান্সফার করে আনা হয়েছে। আ এইটা একজনই মন্তব্যটি করেছে। মন্তব্যটি আমার কাছে খুব আ যৌক্তিক লেগেছে যে, "টিটো ভাই আমার সালাম নিবেন। আমার একটা জিনিস বুঝে আসে না, বিএনপি কিন্তু জামাতের চিপায় পড়ে গেছে, তারপরেও কেন ইলেকশনে বিএনপি?" বিএনপি দেখেন, জনাব আপনার নাম মোহাম্মদ হোসাইন। শোনেন, বিএনপির মানে এখানে আমার কিছু রাজনৈতিক সমীকরণ আছে। সেটি হচ্ছে বিএনপির ক্ষতি এখন পর্যন্ত সবচাইতে বেশি করেছে জামায়াত ইসলাম। এটি একেবারেই আ সত্যি কথা, এবং জামাতের সবচাইতে বেশি উপকার করেছে আওয়ামী লীগ। আজকে আমাকে এই কথাটি বলতেই হচ্ছে এই লাইভে, যে জামাতের সবচাইতে বেশি উপকার করেছে আওয়ামী লীগ। দেখেন, বিগত স আব আ ১৭ বছরে আওয়ামী লীগ কতখানি আ মানে আওয়ামী লীগ সবসময় জামাতকে এই করেছে, সেই করেছে, কিন্তু আ ইয়েস, আমার পত্রিকা আমাকে মেসেজ পাঠিয়েছে, "ডু ইউ ওয়ান্ট টু রাইট সামথিং অ্যাহেড অফ ইলেকশন অর আফটার?" ইয়েস, অফ কোর্স। আমি যে পত্রিকাটির অ্যা বোর্ড অফ ডিরেক্টর, ওই সম্পাদক আমাকে মেসেজটি পাঠিয়েছেন। আমি অবশ্যই লিখব। এটি লেখাটা, ভাই ফেব্রুয়ারি বানানটি ঠিক করেছি। ফেব্রুয়ারি বানানটা ঠিক করলে ওখানে ঠিক হচ্ছে না। কারণ মানে এটি হয়ে গিয়েছে। এটি অলরেডি হয়ে গিয়েছে, কিছু করার নাই। হয়তো আমাকে লাইভটি বাদ দিয়ে তারপরে আ মানে ফেব্রুয়ারি মানে আবার নতুন করে লাইভ শুরু করতে হবে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম সেটি হচ্ছে, ১৭ বছর সবচাইতে বেশি পরিপুষ্ট হয়েছে, বিগত ১৭ বছরে বেশি পরিপুষ্ট হয়েছে জামাত, এবং জামাত এতখানি পরিপুষ্ট হয়েছে যে তারা এখন নির্বাচন করে তারা ক্ষমতায় যাওয়ার কথা চিন্তা করছে, এবং জামাত বলছে তারা ক্ষমতায় যাবে। তার মানে কি? তাদের যে রাজনৈতিক যে কর্মকাণ্ড তারা লুঙ্গির নিচের থেকে বেশ ভালোভাবে চালিয়ে যেতে পেরেছে। এবং এই যে আপনারা দেখবেন যে ছাত্রলীগের নামে, ছাত্রলীগের লুঙ্গির নিচে ঢুকে ছাত্রলীগকে নানা রকম ভাবে আ নানান দোষে দুষ্ট করে তারপরে আ মানে ছাত্রলীগকে, মানে এটা কত বড় মেটিকুলাস ডিজাইন। মেটিকুলাস ডিজাইন তো আসলে আ ওই জানুয়ারিতে, মানে কি বলে, জুলাইতে শুরু হয় নাই। মেটিকুলাস ডিজাইন তারা আরো বহুত আগে থেকে শুরু করেছে। কিভাবে ছাত্রলীগ, এই যে যেমন ধরেন, আপনারা সবাই একটা জিনিস জানেন এবং আমাদের সবার হৃদয় কাঁপিয়ে দিয়েছিল, সেটা কি? আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা। কিন্তু এটা এখন আমাদের চোখের সামনে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার যে আবরার ফাহাদকে যারা হত্যা করেছে ছাত্রলীগের যেই অংশটি, সেটি হচ্ছে ছাত্রলীগের লুঙ্গির নিচে ঢুকে থাকা শিবির। এবং আপনারা যদি ওই ছাত্রলীগের যেই অংশটি এই আ আ যারা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, আপনারা যদি তাদের প্রত্যেকের ফ্যামিলি খুঁজে দেখেন, তাহলে দেখবেন যে তারা তাদের ফ্যামিলিগতভাবেও তাদের জামাতের আ রাজনীতি করার একটা ট্র্যাডিশন রয়েছে। এই বিষয়টার জন্য আসলে আমি অবশ্যই মনে করি আওয়ামী লীগ দায়ী। কারণ আওয়ামী লীগই একমাত্র ওই সময় ক্ষমতায় ছিল, এবং আওয়ামী লীগই একমাত্র পারত যে আসলে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা ওই বুয়েট ছাত্রলীগের যে আ অংশটুকু, সেটি হচ্ছে আসলে শিবির থেকে আসা, এবং এই আ আওয়ামী লীগের যে একেবারে আওয়ামী লীগ আওয়ামী লীগ থেকে মানুষের মুখ ফিরিয়ে নেওয়ার কারণে যেই যতগুলো বিষয় ঘটেছে, সেই বিষয়ের মধ্যে সবচাইতে ১ম এবং ভয়াবহ বিষয় ছিল আবরার ফাহাদ হত্যাকাণ্ড। এবং আপনারা দেখবেন যে এর পরে যে ঘটনাটি ঘটেছে, সেটি হচ্ছে আবরার ফাহাদের এই খুনিদের আ উকিল, সে হচ্ছে গিয়ে জামায়াত ইসলামের বর্তমানে এমপি প্রার্থী এবং সাবেক শিবির নেতা শিশির মনির। এখন আপনারা একটা জিনিস, এটা আমি কয়েকবার বলেছি যে আসলে আ ধরেন, কথার কথা, আমি আমি খুন হয়ে গেছি। এবার আমার ভাই একজন উকিল। আমার ভাই উকিল, তো সে যদি উকিলাতি করে, তাহলে সে আমার বিচার চেয়ে ওকালতি করবে। সে নিশ্চয়ই আমার খুনিদের পক্ষে সে আ কোর্টে দাঁড়াবে না। তো এটি একেবারে দিনের আলোর মতো পরিষ্কার যে এই খুনগুলো ঘটিয়েছে জামাত, এবং জামাতের যে শাস্তিটা হওয়া দরকার, সেটি অনেক ভয়ংকর কঠিন শাস্তি, এবং সেটি জামাত পাবে। সেটি জনগণ দেবে। একটু সময়ের অপেক্ষা মাত্র। তো আপনারা যারা এই বিষয়গুলো, যাদের কাছে পরিষ্কার,
অলরেডি হয়েছে। তারা তো বুঝতে পেরেছেন এবং এই আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ফলে যে আওয়ামী লীগের যে ক্ষতি আসলে জামাত করতে পেরেছে, সেদিক থেকে সেই জায়গা থেকে জামাতের এই যে কুটচাল বুদ্ধি বা ধরেন মুনাফিকি, সেই মুনাফিকিতে জামাত আসলে সেই শুরু থেকে জামাত ১ম মুনাফিকি করেছে ১৯৭১ সালে বাংলাদেশের মানুষের সাথে। নিজেদের মা-বোনদেরকে তারা তুলে দিয়েছে পাক বাহিনীর হাতে এবং মানুষের বাড়িতে, বাড়িতে গিয়ে মুক্তিযোদ্ধাদের দেখিয়ে দিয়েছে, মুক্তিযোদ্ধাদের নিয়ে হত্যা করেছে। বিভিন্ন আ আপনার যেটাকে আমরা বলি আ আপনার কি বলে? বধ্যভূমি, সেই বধ্যভূমিতে ধরে, ধরে নিয়ে আ দেখেন ১৯৭১ সালে যখন বাংলাদেশে আ মানে যে যুদ্ধটা হয় পাকিস্তানের সাথে, সেই যুদ্ধের সময় বাঙালি কোথায় থাকে, মুক্তিযোদ্ধা কোথায় থাকে, মুক্তিবাহিনী কোথায় থাকে, এটা পাকিস্তানিদের জানার কথা না। এইটা দেখিয়ে দিয়েছে কারা? এটা দেখিয়ে দিয়েছে এই দেশেরই মানুষ। যারা জামায়াত ইসলাম করত, আল বদর বাহিনী, আল শামস বাহিনী। তো জামাতের আ মুনাফিকি তো আসলে আজকে থেকে না। জামাতের মুনাফিকি বহুত আগে থেকে। জামাত একটি আপাদমস্তক একটি মুনাফিক দল। এই মুনাফিকিতে আসলে এই মুনাফিকিটা হয়তো আওয়ামী লীগ একটা সহজ সরল জায়গা থেকে দেখেছে এবং তাদেরকে কোনোভাবে এটার জন্য আ যে এই যে জামাত এই জায়গাটায় এসছে, আজকে যে জায়গাটায় জামাতকে আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাটায় আসার পেছনে আসলে আওয়ামী লীগই দায়ী। কারণ ১৯৯৬ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন হয়তো তারা তাদের আ সংসদে যে অবস্থাটা ছিল, সেই অবস্থার কারণে হয়তো তারা জামাতকে নিষিদ্ধ করতে পারে নাই। কিন্তু তারপরে আওয়ামী লীগের হাতে অসংখ্যবার সুযোগ ছিল বাংলাদেশ থেকে জামাতকে নিষিদ্ধ করার। তবে একটা জিনিস মনে রাখবেন, আজকে আম রুহুল কবির রিজভী একটি কথা বলেছে, সেটি হচ্ছে গিয়ে জিয়াউর রহমান না থাকলে কিন্তু জামাত এই দেশে রাজনীতি করতে পারত না। এই দেশে রাজনীতি করার জামাতকে সুযোগ দিয়েছে কিন্তু জিয়াউর রহমান। এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই এবং এ সেই জামাতের সাথে মিলে তারা ২০০১ সালে তারা যে সরকার গঠন করল, সেইখানে রাজাকারের গাড়িতে বাংলাদেশের পতাকা উঠাতে সহযোগিতা করেছে কিন্তু এই বিএনপি। এটা হচ্ছে গিয়ে সবচাইতে বড় সত্যি। তবে আমি যারা দর্শক শ্রোতাবৃন্দ রয়েছেন, যারা এই মুহূর্তে দেখছেন, আ তারা একটা জিনিস আপনাদের প্রতি অনুরোধ যে পরিবারকে সময় দিবেন ১২ তারিখ। এই প্রহসনের নির্বাচনে যদি আপনি ভোট দেন, তাহলে একটি আ আপনিও মানে দেশের সংবিধানের পরিপন্থী একটি কাজ করলেন। আপনিও একই দোষে দুষ্ট হলেন। এই নির্বাচনকে সর্বান্তকরণে বয়কট করতে হবে। আমার কথা একটাই, কোনো ঘটনা ঘটানো যাবে না। কারণ সহিংসতার বিপক্ষে আমি সবসময় আমি সহিংসতার বিপক্ষে মারামারি, কাটাকাটি, গোলাগুলি এসবের মধ্য দিয়ে যাওয়া যাবে না। কোনোভাবেই যাওয়া যাবে না। যেটা করতে হবে সেটি হচ্ছে এই নির্বাচনকে একেবারে পুরোপুরি বর্জন করতে হবে এবং এই নির্বাচন আ মানে পরে আ আবার গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে একটি নিরপেক্ষ সরকারের আন্ডারে নির্বাচন করতে হবে এবং তারপরে যদি বিএনপিকে জনগণ চায় বিএনপি যাবে, আওয়ামী লীগকে চাইলে আওয়ামী লীগ যাবে, অন্য কোনো দল আ চাইলে তারা আ রাজনীতিতে যাবে। এই তথ্যটি মানুষ জানতো না কেন আমি বুঝি না। ভালো একটি তথ্য দিলেন। তার মানে রাজাকারের জাতির পিতা জিয়াউর এই তথ্যটি কি আপনারা জানতেন না যে এই দেশে জামাতকে পুনর্বাসিত করেছে জিয়াউর রহমান? এই তথ্যটি কেন জানতো না? আমাদের মানুষ আসলে আমি নিজেও অন্যদের দোষ দেব না। আমরা হচ্ছে গোল্ডফিশ মেমোরির জাতি। আজকে জামায়াত ইসলাম কে এই দেশে রাজনীতি করার সুযোগ দিয়েছে বিএনপি, জিয়াউর রহমান। তো সুতরাং এই দেশের এই অবস্থার জন্য একমাত্র যে দলটি দায়ী সেটি হচ্ছে বিএনপি। বিএনপি না চাইলে কিন্তু জামাত আসতে পারত না কোনোভাবে রাজনীতিতে। যেই রাজনৈতিক দলটি বাংলাদেশকেই চায় নাই, সেই রাজনৈতিক দলটি কিভাবে এই দেশে রাজনৈতিক ক্ষমতায় যেতে চায়? তোমরা যে বাংলাদেশ চাওনি, তাহলে তোমরা কোন দেশের রাষ্ট্র ক্ষমতায় বসবে? কোন চেয়ারে বসবে? সেই চেয়ারটি কার? এবং এর জন্য একেবারে পুরোপুরি দায়ী বিএনপি এবং আওয়ামী লীগ উভয়ই। কিভাবে আওয়ামী লীগ দায়ী? আওয়ামী লীগ দায়ী কারণ হচ্ছে গিয়ে আওয়ামী লীগ যখন তাদের একক সংখ্যাগরিষ্ঠতা সহ যখন তারা সংসদে গিয়েছিল, সরকার গঠন করেছিল, তখন কিন্তু আওয়ামী লীগের হাতে খুব ভালোভাবে
আওয়ামী লীগের অ্যাবিলিটি ছিল জামাতকে নিষিদ্ধ করে দেওয়ার, কিন্তু সেটা আওয়ামী লীগ কিন্তু করেনি। তার ফলাফলকে সাধারণ মানুষের ভোগ করতে হচ্ছে। মানুষের বাংলাদেশের আপামর জনসাধারণের এই এর জন্য ভুক্তভোগী ভুগতে হচ্ছে। তো যার জন্য বাংলাদেশের এই জামাতের আজকে এই অবস্থার জন্য আওয়ামী লীগ, বিএনপি উভয় দলই দায়ী। কাউকেই আমি কম দায় দেব না। প্রত্যেকেই সমানভাবে দায়ী। বিএনপি জিয়াউর রহমান যদি কোনোভাবে জামাতকে পুনর্বাসিত না করত, এবং পুনর্বাসিত করেছে। জিয়াউর রহমান তো একটা খুনি। জিয়াউর রহমান একদম আপাদমস্তকে একজন খুনি। তার মতো বেশি খুন সেনাবাহিনীর সৈনিক, অফিসারকে যে কি পরিমাণ খুন করেছে যারা সেনাবাহিনীতে চাকরি করে, জিয়াউর রহমানের সাথে যারা চাকরি করত তাদেরকে জিজ্ঞেস মানে তাদের এরকম যদি কেউ পরিচিত থাকে, জিয়ার আমলে যারা সেনাবাহিনীতে চাকরি করেছে এরকমও যদি কেউ পরিচিত থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন। জিয়া তো মারা গেছে খুব বেশি দিন হয় নাই, হয়তো কত ওই যে ৪৫ বছরও হয়তো এখনো হয় নাই। তো তাদেরকে জিজ্ঞেস করবেন যে সেনাবাহিনীতে ইন্টারনাল কিলিং জিয়াউর রহমান কি পরিমাণ করেছে। তো সেই খুনি লোকটি জামাতকে পুনর্বাসিত করেছে, এবং জিয়াউর রহমান আমার ধারণা সে সারা জীবন সে গিল্টি ফিলিংস এর মধ্যে ছিল যে সে মুক্তিযুদ্ধ করেছে বলে। কারণ জিয়াউর রহমান মানে যদি সত্যিকারের দেশকে ভালোবেসে মুক্তিযুদ্ধ করতেন তাহলে কোনোভাবেই, আর যাই হোক জামাতকে কোনোভাবেই এই দেশে পুনর্বাসিত করার কথা না। এখন এই কথা বলতে বাধ্য হচ্ছে, জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু তারপরেও আমাকে এই কথা বলতে হচ্ছে। কারণ একটি কথা সবসময় মনে রাখবেন যে একজন মুক্তিযোদ্ধা চিরকাল মুক্তিযোদ্ধা নয়। যদি জিয়াউর রহমানের মধ্যে মুক্তিযুদ্ধের প্রেরণা আদর্শ থাকতো তাহলে উনি কোনোদিন, আর যাই হোক, জামাতকে বাংলাদেশে পুনর্বাসিত করতেন না। এবার আওয়ামী লীগের দোষ হলো এটা যে পুনর্বাসিত করেছে, কেন তাদেরকে নিষিদ্ধ করা হয় না, যে জামায়াত ইসলাম কোনোভাবেই রাজনীতি করতে পারবে না। তবে আমি একটু তার থেকেও এগিয়ে আমি মনে করি ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে না, পৃথিবীর কোথাও থাকা উচিত না। আপনারা একটু যদি খেয়াল করে দেখেন পৃথিবীর যতগুলো উন্নত দেশ রয়েছে কোনো জায়গায় কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি নেই। সবাই ধর্ম এবং রাজনীতিকে আলাদা করেছে। ধর্ম যদি অত্যন্ত পবিত্র একটি জিনিস হয়, আপনারা নিশ্চয়ই বলবেন না যে রাজনীতিও খুব একটি পবিত্র জিনিস। রাজনীতিতে মিথ্যা বলা হয়, মারামারি হয়, কোপাকুপি হয়। এই যে দেখেন জামাত কি পরিমাণ গুয়ের মতো মিথ্যা কথা বলতেছে, মানে জঘন্য মিথ্যাচার জামাত করতেছে প্রত্যেকটা জিনিস নিয়ে, অথচ শেষে কিন্তু ইসলামই লাগাই দিছে। তার মানে এখানে ইসলামকেও কলুষিত করছে জামাত। তো যার ফলে আমি মনে করি যে রাজনীতি একটা জিনিস, এবং ধর্ম আর একটা জিনিস। ধর্মকে ধর্মের জায়গায় রাখেন, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখেন। ধর্ম আপনি পালন করেন, পালন না করেন সেটা নিয়ে আমার কোনো ব্যক্তিগত মতামত নাই। আপনার ঈশ্বর, আপনার আল্লাহ, আপনার ভগবান, আপনি কবরে গিয়ে আপনি আল্লাহর কাছে জবাব দিবেন, এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ধর্মকে যখনই আপনি রাজনীতিতে নিয়ে আসবেন তখন ধর্ম অটোমেটিকই কলুষিত হবে। এবং ধর্মের যে বারবারণ আছে, ধরেন মৌলবাদ বা রেডিকালিজম, এইটা হচ্ছে গিয়ে অটোমেটিকই হচ্ছে গিয়ে তখন রাজনীতির ক্ষেত্রে আরো বাড়বে, এবং মানুষ উভয় জিনিসের প্রতি বীতশ্রদ্ধ হবে, ধর্মের প্রতিও বীতশ্রদ্ধ হবে, রাজনীতির প্রতিও বীতশ্রদ্ধ হবে। এটা তো আসলে হতে দেওয়া যায় না। রাজনীতি ছাড়া কোনোভাবেই একটি দেশ, সবাই আমরা রাজনৈতিক, আমরা যা যা কাজ করি সবের পেছনেই আসলে আলটিমেটলি রাজনীতি। তো আমি যেটা শেষ পর্যন্ত দর্শক শ্রোতা বন্ধু আপনাদেরকে বলবো, যারা মনে করেন যে ভোট দিতে যাবেন, আপনি মনে রাখবেন আপনিও একটি অসাংবিধানিক কাজ করছেন। আপনিও একটি অসাংবিধানিক কাজ করছেন। সুতরাং ভোট কোনোভাবেই দিতে যাওয়া যাবে না, এবং যেটা করবেন সেটি হচ্ছে 12 তারিখে আপনি আপনার পরিবারকে সময় দেবেন, পরিবারের সাথে সময় কাটাবেন। যারা বউ বাচ্চা আছে তারা বউ বাচ্চার সাথে সময় কাটাবেন, যাদের বউ বাচ্চা নাই তারা বন্ধু বান্ধবের সাথে ঘুরবেন, আড্ডা দেবেন, কিন্তু কোনোভাবে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না। ভোট কেন্দ্রে যাওয়া মানে হচ্ছে গিয়ে আপনি যেটা করছেন সেটি হচ্ছে এই যে অসাংবিধানিক নির্বাচনটি হচ্ছে, এই অসাংবিধানিক নির্বাচনে আপনি ভোট দিতে গিয়ে আপনি নিজেও সংবিধানকে অসম্মান করছেন। সংবিধান ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া, এই সংবিধানকে অপমান করার কোনো অধিকার নাই। এই ভোটকে সর্বান্তকরণে বর্জন করতে হবে, এবং এই এরপরে এমনভাবে আর যারা ভোট কেন্দ্রে যাবেন
তাদের ক্ষেত্রে একটা কথা বলি, যারা বিএনপির লোকজন ভোট কেন্দ্রে যাবেন তাদের ক্ষেত্রে আমার একটি কথা আছে। আপনারা জানেন যে হা ভোটে জিতলে কি হবে? এটি আপনারা কেউ জানেন না যে হা ভোটে জিতলে কি হবে? হা ভোটে জিতলে আপনাদের এই যে তারেক ভাইয়া কিন্তু ১৮০ দিন পর্যন্ত সব মানে নির্বাচনে জিতেও কিন্তু তাকে বসে থাকতে হবে। সেটা কি আপনারা মেনে নিতে পারবেন? নির্বাচনে জিতেছে ধরেন কথার কথা ১৫১ টা পাইল বা তার থেকেও বেশি আসন পাইল বিএনপি। যেহেতু আওয়ামী লীগ নাই, তো তারা এরকম এক মানে ভালো পরিমাণ আসন পেলেও পেতে পারে। তো এতগুলো আসন পাওয়ার পরে তারপরে তারা সরকার গঠন করতে পারবে না। এটা কি আপনারা মেনে নিতে পারবেন? এই প্রশ্নটা কিন্তু আমি রেখে গেলাম বিএনপির যে সমস্ত ভাই ব্রাদার। বিএনপির অনেক লোকজনে আমার ফলোয়ার রয়েছেন। আপনাদের কাছে এই প্রশ্নটা আমার থাকলো যে এই নির্বাচনে জেতার পরেও ৬ মাস পর্যন্ত আপনার বসে থাকতে হবে। আপনি কোনোভাবেই আপনাদের বাইয়া কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ মানে সরকার গঠন করতে পারবে না। আরো কিছু বিষয় আছে যেগুলো হয়তো আপনারা ভালো করে এই ইয়াটা আপনার কি বলে হা ভোট না ভোটে হা ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে এটা আপনারা পড়েন নাই, জানেন না। একজন ধরেন যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হয় তাহলে সে বিএনপি সভাপতি থাকতে পারবে না। আবার যদি সে বিএনপি সভাপতি থাকে তাহলে সে প্রধানমন্ত্রী হতে পারবে না। কে প্রধানমন্ত্রী হবে? বিএনপি সভাপতি কে হবে? ধরে নিলাম বিএনপি সভাপতি হইল তারেক রহমান, তাহলে প্রধানমন্ত্রী কে হবে? মির্জা ফখরুল। মানে বিষয়টা কি? সো এইটা আপনারা একটু মাথায় রাখবেন। এই যেটা নির্বাচন ঘটানো হচ্ছে এটি শুধু মানে দেশের মানে প্রত্যেকটা মানুষের জন্য যেমন ক্ষতিকর তেমনি রাজনৈতিক দল হিসেবে এটি বিএনপির জন্য ক্ষতিকর, দেশের মানুষের জন্য ক্ষতিকর। শুধুমাত্র একটা গ্রুপ এই নির্বাচন দিয়ে লাভবান হবে, সেটা হচ্ছে জামায়াত ইসলাম। এটি কিন্তু আপনাদের বুঝতে হবে। একটু বোঝার চেষ্টা করেন, ব্রেন খাটান, পূর্বের কথাগুলো মনে করেন। আমরা তো গোল্ডফিশ মেমোরির জাতি। আমাদের ব্রেন আমরা খুব দ্রুত ভুলে যাই, খুবই দ্রুত ভুলে যাই। এই যে আমরা এই এখন বিএনপির ভোট চাচ্ছে, আপনারা নিশ্চয়ই ওই যে চানখারপুলে পাথর দিয়ে মানে পিটিয়ে বিএনপির লোক নিজেরা নিজেদেরকেই চাঁদাবাজি করার নিয়ে মানে পাথর দিয়ে পশুর মতো খুন করেছে, সেটি আমরা সবাই ভুলে গেছি। ওটি নিয়ে আর ফেসবুকে কোনো পোস্ট-টোস্ট কিচ্ছু দেখি না। সবাই আমরা ভুলে গেছি। এরপরে আসলো কে? হাদি। হাদির কথা ভুলে গেছি। আপনারা একটা কথা বলেন তো, এই যে নির্বাচনী প্রচারণা, আমি অনেক প্রচারণা দেখেছি, অনেক ধরনের ভিডিও দেখেছি। একটা কথা বলেন তো, প্রয়াত খালেদা জিয়ার নামটি কি কেউ নিয়েছে নির্বাচনের সময়? আমি তো দেখিনি। আমার চোখে পড়েনি। আমি তো অনেকের বক্তব্যই শুনি। খালেদা জিয়াকে ভুলে গেছে সবাই। সবাই খালেদা জিয়াকে ভুলে গেছে। অথচ এই বিএনপিটা কিন্তু খালেদা জিয়া শক্ত হাতে ধরে রেখেছিলেন এবং নেতৃত্বটা কিন্তু খালেদা জিয়ার হাতে ছিল। সেই খালেদা জিয়াকেই আপনারা ভুলে গেছেন। আমরা এরকম গোল্ডফিশ মেমোরির জাতি। আমি শুধু আপনাদেরকে একটা কথাই অনুরোধ করব যে আপনারা ১২ তারিখে কোনোভাবে ভোট কেন্দ্রে যাবেন না। নিজের যে ভোট দেওয়া যেমন আপনার অধিকার, নাগরিক অধিকার, তেমনি ভোট না দেওয়াটাও আপনার নাগরিক অধিকার। সুতরাং আমি বলব যে ১২ তারিখে সারাদিন ঘরে ঘুমায়া কাটান, রেস্ট নেন। বন্ধু-বান্ধব যারা আছে, আত্মীয়স্বজন আছে তাদের সাথে দেখা করেন, গল্পগুজব করেন। একটু আগের দিন ভালো একটু মাংস-টাংস আইনে রাখবেন। ওটা একটু রান্না-টান্না করে পোলাও-টোলাও নিয়ে খাবেন। পোলাও রান্না করে খাবেন। এটাই হচ্ছে গিয়ে, অবশ্য আমি জানি না বাংলাদেশে এই মুহূর্তে যেই সরকার ১৮ মাস চালিয়েছে আসলে পোলাও মাংস খাওয়ার অবস্থা বাংলাদেশের কত % মানুষের আছে। তো তারপরেও যতদূর সম্ভব ভালো থাকবার চেষ্টা করবেন, ওইদিন পরিবারকে সময় দিবেন। একটা জিনিসই মনে রাখবেন, এই যে দেখেন একজন মন্তব্য অলরেডি করে ফেলেছে যে, "ভাইয়া গোস্ত কেনার টাকা নাই। সরকারি কলেজের ভিপি ছিলাম। জেলা কমিটির দায়িত্বে অনেকদিন ছিলাম। ১৯৯৬ সাল থেকে আওয়ামী লীগ করছি। এটা আক্ষেপের নয়, গর্ব।" ভাই এখানে আমি আপনার এই মন্তব্যে একটা অন্য কথা বলি। এটা খুব প্যাথেটিক একটা কথা। এই যে গোস্ত লিখলেন আপনি, মাংস লিখলেন না। এটা কিন্তু আপনি মাহফিল দ্বারা প্রভাবিত হয়ে লিখলেন। হ্যাঁ? কিন্তু গোস্তটি কোথাকার শব্দ আপনারা জানেন? কেন মাংস বলা হয় যে মাংস মানের মায়ের অংশ? এই মোল্লাদের মাহফিল আজকে আমাদের বাংলাদেশকে সবচাইতে বেশি ক্ষতি করেছে। আপনাকে হয়তো সে বুঝিয়েছে যে মাংস বলা হারাম, মাংস বলা পাপ। না ভাই। এইরকম ভাষা সন্ত্রাস করছে কিন্তু জামাত।
এই যে আজকে আপনি ছাত্রলীগের একজন লোক হয়েও আপনি মাংস না লিখে গোস্ত লিখলেন ইচ্ছাকৃতভাবে, কারণ মাংস লেখা পাপ, এটা বলে দিয়ে গেছে। কোন হাদিসে বলা আছে বলেন তো? এই যে বাংলা ভাষাকে দূষিত করা, এই দূষিত করার উদ্দেশ্যেই মাহফিলে মাহফিলে বলা হয় যে মাংস না বলে গোস্ত বলবা, অথচ শব্দটার উচ্চারণ কিন্তু গোস্ত না, এটার উচ্চারণ হচ্ছে গুশত, গুশত, এবং এটি একটি ফার্সি শব্দ। ইভেন ফার্সির লোকেরাও কিন্তু গুশত বলে না। এটা আমাদের দেশের এই মোল্লারা, অশিক্ষিত মোল্লারা, যাদের কোনো ভাষা জ্ঞান নাই, তারা বাংলা ভাষাকে দূষিত করার জন্য জল শব্দটিকে পানি করেছে, অথচ পানিটি কিন্তু সংস্কৃত শব্দ। জলটা বাংলা শব্দ। হ্যাঁ, এরা মানে পানি বলবে কারণ পাকিস্তানি বলে। জল একটি বিশুদ্ধ বাংলা শব্দ, সেটিকে সরিয়ে দিয়ে এখানে পানি ঢুকিয়েছে, হিন্দি সংস্কৃত পানি ঢুকিয়েছে, কারণ পাকিস্তান পানি বলে এই জন্য। এবং জল আমাদের দেশের দেখবেন যে বেশিরভাগই হিন্দুরা বলে, কারণ তারা বাংলাটি বলার চেষ্টা করে। এটিকে, এই যে বাংলা ভাষাকে দূষিতকরণ, এই দূষিতকরণের মধ্যে এই ছাত্রলীগের ভাইটিও কিন্তু পাড়া দিয়েছে। উনি কিন্তু, ওনাকে আমি দোষ দিচ্ছি না, ওনাকে দোষ দিচ্ছি না, কারণ উনিও তো জানে না, উনিও তো মাহফিলে যেটা শুনে আসছে সেটা পরে বাড়িতে বলেছে। উনি কিন্তু নিজেও একবার যাচাই করেন নাই যে গোস্ত কি, গোস্ত কোথাকার শব্দ, এর উপস্থাপ মানে এটা কোত্থেকে আসছে, সেটা কিন্তু উনি নিজেও জানেন না। এইটা হচ্ছে এই যে দূষিতকরণ, এটি জামাতের প্রক্রিয়া। এই যে জল শব্দটিকে আমরা পানি বানিয়ে দিলাম, পানি হচ্ছে কি একটি সংস্কৃত শব্দ, আপনার এবং সংস্কৃত, বরং যদি আপনারা হিন্দু মুসলমান পার্থক্যই করবেন, তাহলে পানি তো বরং বেশি হিন্দুয়ানি শব্দ, তাই না? পানি বেশি হিন্দুয়ানি শব্দ। ইন্ডিয়ায় শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বাদে অন্য সব জায়গায় তো পানি বলা হয়। পানি একটি মানে যেখানে হিন্দি চলে বা মারাঠি চলে, এরকম অনেক বন্ধু-বান্ধব আমার এখানে আছে ভারতের, তারা সবাই পানি বলে, এবং কারণ তারা বাঙালি না। পানি হচ্ছে একটি বাঙালি, জলই হচ্ছে গিয়ে একটি বাঙালি শব্দ। সেটিকে এই মোল্লারা মাহফিলে মাহফিলে গিয়ে পুরো বিষয়টাকে দূষিত করেছে এবং সকল কিছুকে দূষিত করেছে। আমাদের সাহিত্য, সংস্কৃতি, সকল কিছুকে দূষিত করে দিয়েছে এই মোল্লারা। ভাই, ইসলাম কি পৃথিবীতে আর কোথাও নাই? ইসলাম কি শুধুমাত্র বাংলাদেশে আছে? মুসলমান কি শুধু বাংলাদেশে আছে? এত ঢং কেন করেন আপনারা? এই ঢং থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যদি আপনার দেশকে পাকিস্তান থেকে বাঁচাইতে চান, তাহলে আপনার নিজস্ব সাহিত্য, সংস্কৃতি, আপনার কালচার, আপনার ভাষাকে শ্রদ্ধা করতে হবে। অনেক শব্দ নতুন করে ঢোকাচ্ছে, এই যে কি আজাদি, আজাদি কোথাকার শব্দ? আজাদি তো ভারতীয় শব্দ। এই যে আজাদি, আজাদি যে শব্দ, আজাদ হিন্দ ফৌজ, এটা কোথায় ছিল? আজাদ হিন্দ ফৌজ কাদের ছিল? আজাদ হিন্দ ফৌজ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের। সেই আজাদি এখানে আসলো কোত্থেকে? মুক্তি ভালো লাগে না তাদের কাছে, আজাদি ভালো লাগে, কারণ মুক্তির সাথে মুক্তিযুদ্ধ শব্দটি আছে। ইনসাফ, কিসের ইনসাফ? ইনসাফ শব্দটি কি বাংলার? ইনসাফ, আজাদি, এই শব্দগুলোকে একটা ভাষা হচ্ছে গিয়ে জলের স্রোতের মতো পরিবর্তনশীল, খুব স্বাভাবিক, এটা আমরা সবাই জানি। কিন্তু এই শব্দগুলোকে আলাদা আর একটা জায়গা থেকে আমদানি করে তারপরে হচ্ছে গিয়ে এই মানে ইচ্ছা করে চাপিয়ে দিয়ে তারপরে আমাদের এই বাংলা ভাষাকে দূষিতকরণ করা হচ্ছে। আপনার যদি নিজের ভাষার প্রতি প্রেম না থাকে, আপনার দেশের প্রতি প্রেম না থাকে, তাহলে আপনাকে অন্য দেশ দখল করবে, আপনাকে অন্য সংস্কৃতি আপনাকে গ্রাস করবে, এবং আপনি আপনার নিজস্বতা হারিয়ে ফেলবেন। দিনের পর দিন আপনি হারিয়ে ফেলবেন, যেটি করছে মোল্লারা। আমার কাছে এরকম অসংখ্য মাহফিল আছে যেখানে বলা হয়েছে মাংস বলা যাবে না, কারণ হিন্দুরা নাকি মাংস বলে, মাংস নাকি কি বলে আপনার মায়ের অংশ। ভাই, আমি ইন্ডিয়ায় 2 বছর ছিলাম, বিশ্বাস করেন ইন্ডিয়ার কেউ মাংস বলে না। মুরগির মাংসকে বলে তারা চিকেন, খাসির মাংসকে তারা বলে মাটন, আর গরু তো তারা খায় না, কিন্তু গরু যারা খায় তারাও বলে বিফ। এমনকি ওয়েস্ট বেঙ্গলের মুসলমানরাও বিফ বলে, তারা কিন্তু গরুর গোস্ত বলে না। এই গোস্ত আপনাদের দোস্ত পুটকি দিয়ে হান্দায় দিছে। এই কালচারকে নিজস্বতা, আপনার যে নিজস্ব সাহিত্য সংস্কৃতি, সেটাকে ধারণ করেন, আদারওয়াইজ অস্তিত্বহীন হয়ে যাবেন। ইসলাম
ইসলাম ধর্ম পালন করেন তার মানে এই না ইসলাম আর আরবীয় কালচার ২ টা কিন্তু এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই পার্থক্যগুলো একটু বোঝার চেষ্টা করেন। ইসলামে কোনো পোশাক নাই, এটা কি জানেন আপনারা? ইসলামের কোনো পোশাক নাই। টুপি ইসলামী পোশাক না, পাঞ্জাবি ইসলামী পোশাক না, পাগড়ি ইসলামী পোশাক না। আমি চ্যালেঞ্জ করে বললাম। কিন্তু ওটা হচ্ছে আরবি পোশাক। আরবের খ্রিস্টানরা, আরবে ইহুদি আছে, খ্রিস্টান আছে, অনেক জাতিগোষ্ঠী আছে। তারাও ভৌগোলিক কারণে ওই ধরনের পোশাক পরে। পোশাক কেন হয়? পোশাক হয় ভৌগোলিক কারণে। ভৌগোলিক কারণে আমরা পোশাক পরি। ভু আমাদের আ স্থান বলে দেয় যে আমরা আমাদের আবহাওয়া বলে দেয় আমাদেরকে অটোমেটিক যে আমরা কি পোশাক আদি পরবো। ইসলামের কোনো পোশাক নাই। আমি চ্যালেঞ্জ করলাম যত মুফতি, মুহাদ্দিস, আলেম ওলামা যারা আছে পাইলে আইসা আমাকে চ্যালেঞ্জ করেন যে এটা ইসলামিক পোশাক। কোন হাদিসে আছে যে টুপি পরে নামাজ আপনারা জানেন? মানে শরীরের নাভির উপর থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা থাকলেই আপনি পুরুষের ক্ষেত্রে, নারীদের বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না। সেই পোশাকটা থাকলেই আপনি নামাজ পড়তে পারবেন। ইসলামী কোনো পোশাক নাই ভাই। এগুলো সব হচ্ছে চাপিয়ে দেওয়া। এই চাপিয়ে দেওয়া জিনিস থেকে মাথা তুলে বের হতে হবে। যাই হোক, অন্য একটা বিষয়ে অনেক কথা বলে ফেললাম। তো আমি যেটি আপনাদেরকে অনুরোধ করব, যেটি বিনীত অনুরোধ থাকবে আমার দর্শক শ্রোতা বন্ধুদের প্রতি, আমার YouTube এ Facebook এ ২,৫০০০০ এর মতো ফলোয়ার আছে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, এই অগণতান্ত্রিক নির্বাচনের গিয়ে আপনারা কোনোভাবেই নিজেও অসাংবিধানিক কাজ করবেন না। ইতিহাস কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না। এটি মাথায় রাখবেন। ইতিহাস কাউকেই ক্ষমা করে না। আপনারা যতই ভুলে যান না কেন, ইতিহাসকে আপনি ভুলে যান কিন্তু ইতিহাস আপনাকে ভোলে না। ইতিহাস বারবার ইতিহাসের পুনরাবৃত্তি হয় এবং আপনাকে সে একসময় কঠোর বিচার করবে। একজন মন্তব্য করেছে সাইফুল বাত্তেন টিটো, "এই ধর্মান্ধ বাঙালিকে আপনি কিভাবে বুঝাবেন? আরবের লোকেরা জুব্বা পরে মরুভূমি থেকে রোদ বাঁচার জন্য" ইয়েস, এটা একদম সত্যি কথা। একদমই সত্যি কথা। আ কোনোভাবেই ওই পোশাকের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। এই যে আরেকটি মন্তব্য এখানে এসছে, মন্তব্যটি করেছেন আ মৃদুল তজু। উনি লিখেছেন, "আমি দেখলাম কোন ভাষা সৈনিকের ছেলে রিক্সা চালায়। এই যদি হয় ভাষা সৈনিক, তারও পরিবারের প্রতি শ্রদ্ধা, তাহলে আরবি ও উর্দু ভাষার অনুপ্রবেশ করবে না কেন?" অত্যন্ত সুন্দর একটি আ মন্তব্য করেছেন উনি। এটা তো সত্যি কথা। এটি তো অস্বীকার করার কোনো উপায় নাই, অস্বীকার করার কোনো জো নাই। যেখানে একজন ভাষা সৈনিকের সন্তান রিক্সা চালিয়ে জীবনযাপন করতে হয়, হ্যাঁ, এটা আমি আবার এটাও বিশ্বাস করি না যে মানে বরং আমরা তার জন্য হয়তো করার চেষ্টা করতে পারতাম। সেটি আমরা কেউ করিনি। তাদের এরকম আরো শুধু ভাষা সৈনিক কেন, মুক্তিযোদ্ধা সকলের প্রতি আমাদের সর্বকাল সবসময় অবজ্ঞা করানো হয়েছে ধর্মীয়ভাবে এবং একটি নির্দিষ্ট আমি আসলে খুব বেশি ভাষা সম্পর্কে জানি না। একজন এখানে মন্তব্য করেছেন আ দেবু জল এবং পানি দুটির সংস্কৃত ষোড়শ শতকে রচিত শ্রীকৃষ্ণ কীর্তন ভাষা ব্যবহার অনুসারে যা পান করা হয় তাকে পানি বলে। যার যাতে স্নান করা হয় সেটা জল। হতে পারে কারণ আমি খুব ভালো জানি না। নিশ্চয়ই এটি জেনে বলেছেন। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমাদের অঞ্চলে তো আমরা আসলে জল বলতাম বা বলি। কিন্তু সেটাকে মাহফিলের মাধ্যমে চাপিয়ে দিয়ে জলকে পানি বানানো হয়েছে। এটি হচ্ছে গিয়ে আক্ষেপের জায়গা। আপনি ধরেন আমি অনেক সময় ইদানিং হয় না কারণ ইদানিং আমি খুব প্রচ্ছন্নভাবে এড়িয়ে যাই। যে আমার আসলে এখানে যে আমি থাকি, দেশের বাইরে থাকি, আমি তো ৫ বছর ধরে আমার বেশিরভাগ কথাই হচ্ছে ৫ বছর না ৩ বছর ধরে আমার বেশিরভাগ কথাই অন্য ভাষায় বলতে হয়েছে। অর্থাৎ বাংলা না সেটি। আইদার সুইডিশ অথবা ইংরেজি। আমি কথা বলতে এমনকি লাইভেও আমি ২ একটা সুইডিশ বাক্য মুখ থেকে বের হয়ে যেত। কারণ আপনি সারাক্ষণ যেটা বলবেন ওইটি আপনার এমনকি আশপাশের অনেক শব্দ মানে আমার পরিচিত শব্দ আমি মানে সুইডিশ বলে ফেলি অন্য মানুষের সাথে যারা বাংলাদেশী তাদের সাথেও মানে আমার সাথে যাদেরকে দেখা হয়। আমরা ইনফেক্ট নিজেরাও বলি কোথাও বসলে-টসলে হঠাৎ করে আমাদের আ মানে যেমন ধরেন বানবিদ্রোহ বলে একটা কথা এটা আমরা বলি। কিন্তু কথাটা তো সুইডিশ। তো এইটা আ এটা হয়। কিন্তু
কেউ কিন্তু আমাকে চাপে চাপ চাপ মানে প্রেশার দিয়ে ধরে নাই যে উম মানে তুমি যেমন ধরেন এটা হচ্ছে গিয়ে আপনার মগ। আমরা সাধারণত মগ বলি। কিন্তু এটাকে সুইডেনে বলে মুগ। এবার আমাকে তো আসলে ওই সুইডেন গভর্নমেন্ট মানে ভাষা শেখাচ্ছে, আমাকে সুইডিশ ভাষায় কথা বলতে বলছে। কিন্তু আমাকে তো বলে না যে তুমি তোমার বাড়িতে তোমার বাবা-মায়ের সাথেও এটাকে মুগ বলো। বা ধরেন এই যে আমরা যে জল বা পানি যেটাই বলি না কেন সেটিকে আ সুইডিশ ভাষায় বলে বাহতেন। এবার এই যে বাহতেন, এই ভাত্তেন শব্দটি তো আসলে আমি যখন আমার মায়ের সাথে কথা বলব তখন তো সুইডিশ গভর্নমেন্ট আমাকে বলবে না যে ভাত্তেন বলতেছো এটি পাপ, এটি বলা যাবে না। কিন্তু মোল্লারা এটি আমাদের দেশে করেছে। তারা একদম নতুন ধরনের ইসলাম আমাদের দেশে ঢুকিয়েছে যা আজকে দেখেন বাংলাদেশে পৃথিবীর সবচাইতে বেশি মাহফিল হয়। সবচাইতে বেশি পৃথিবীতে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আর কেউ দেখাতে পারবেন না যে আ কোথাও কোনো দেশে এত মাহফিল হয়। কিন্তু সবচাইতে বেশি দুর্নীতি, সবচাইতে বেশি শিশু ধর্ষণ, সবচাইতে বেশি আ দুর্নীতি, মানে ঘুষ, মানে এমনও কোনো অপরাধ নাই যেটা বাংলাদেশের সবচাইতে বেশি। তাইলে মাহফিল করে লাভটা হলো কি? এই মাহফিল করে লাভ হয়েছে শুধু মোল্লাদের। এটি আপনাদেরকে বুঝতে হবে। আমি অনেককে জিজ্ঞেস করেছি মাহফিল থেকে, মাহফিলে কি বলছে বলেন তো? মনে নেই। ও কি কারণে মাহফিলে যায়? ও মাহফিলে যে কোর যে নারীদের প্রতি জঘন্য বক্তব্য, তারপরে হচ্ছে গিয়ে আপনার অন্য ধর্মের মানুষের প্রতি অশ্রদ্ধা, অসম্মান এবং এই কি নাস্তিকদের কতল করতে হবে। এই ৩ টি জিনিস মনে রেখে ওখান থেকে ফেরে। নবীকে যে কে অবমাননা করলো, যে দীপু দাসকে আজকে বাংলাদেশে যদি এই মাহফিল না হতো, তাহলে দীপুচন্দ্র দাসকে এভাবে প্রকাশ্যে পুড়িয়ে মারত না মানুষ। বাংলাদেশের মানুষ এত ভয়ংকর, এত ভার্নারেবল কখনোই ছিল না। তারপরে যদি আপনি এর আগে আ জুয়েলের কথা চিন্তা করেন, জুয়েল নামে একটা লোককে যে পুড়িয়ে মারা হলো, আ যে সম্ভবত এটা লালমনিরহাটে, আমি যদি খুব বেশি ভুল না করি, যে সে নাকি কোরআন শরীফে লাথি মেরেছে এবং এটি দেখেছে ওখানকার মুয়াজ্জিন। মানে ওই যে ব্যক্তিকে পুড়িয়ে মেরেছে অত্যন্ত ধার্মিক একজন, পড়াশোনা করা একজন ধার্মিক ব্যক্তি। সে কোরআন শরীফে লাথি মারতে যাবে কেন? ঘটনা হয়েছিল ওই মুয়াজ্জিনের সাথে তর্ক হয়েছিল। সে ওই তর্কের ফলাফল হিসেবে লোকটিকে পুড়িয়ে মারল। এত নৃশংস! তাহলে কি হবে? মানুষ এইভাবেই তো আপনার ইসলাম ধর্মকে কাউন্ট করবে। বাংলাদেশের সম্পর্কে পৃথিবীর অন্যান্য মানুষের কি ধারণা জানেন? খুবই বাজে, খুবই বাজে, খুবই বাজে। কোন দেশে মানে ভিসা পাবেন না, কিচ্ছু পাবেন না। যাই হোক, এই কথাগুলো অন্যদিকে যাচ্ছে, এই কথার দিকে আমি যেতে চাচ্ছি না। লাইভটি অনেক সময় হয়ে গেছে। লাইভ শেষ করব। শুধু আপনাদেরকে একটা কথা বলি, এই অগণতান্ত্রিক নির্বাচন, এই নির্বাচনকে একেবারে বর্জন করুন। আ এই নির্বাচনকে কোনোভাবেই লালমনিরহাটের পাটগ্রাম, রাইট, রাইট। মানে আপনারা কি বলতে পারবেন যে কোথায় লেখা আছে যে উনার প্রতি যে অন্যায় করা হয়েছে, উনাকে যে পুড়িয়ে মারা হয়েছে, এটা কি কোরআনে লেখা আছে না হাদিসে লেখা আছে? কিন্তু মোল্লারা আপনাদেরকে এতটা ভার্নারেবল করে দিয়েছে যে কে কি বলল নাকি কোথায় কোরআনে কি লেখা আছে, হাদিসে কি লেখা আছে, মানে মানুষের সামনে কোরআন হাদিস হচ্ছে মোল্লা। যে হচ্ছে গিয়ে মাদ্রাসায় পোলা পুটকি মারে, সে হচ্ছে গিয়ে আপনাদের সামনে কোরআন হাদিস বর্ণনা করে তার মতো করে আপনারা তো একটাবারও এইটা ভাবেন না যে সে যে এই কথাগুলো বলছে তাতে তার তার নিশ্চয়ই কোনো আ ইয়া আছে। তার কোনো ফয়দা আছে কিনা সেটি তো আপনারা একটাবারও ভাবেন না। একটাবারও চিন্তা করেন না যে আসলে আমরা একটু কথাগুলো কোরআন হাদিসের সাথে মিলিয়ে দেখি। সো আমি যেটি অনুরোধ করব আপনাদেরকে ১২ তারিখে কোনোভাবেই আপনারা এই নির্বাচনের ধারে কাছেও যাবেন না। আপনারা ঘরে থাকুন, আপনাদের পরিবারকে সময় দিন, ভালো-মন্দ রান্না করুন, সবাই মিলে পরিবারের সাথে আ একটু সময় কাটান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা।